ছাড়তে ছাড়তে এগিয়ে যাওয়া ট্রেন আর কাশবনের মধ্যে দিয়ে তার দিকে ছুটতে থাকা দুটো ছেলে মেয়ে। বাংলা চলচ্চিত্রে এর থেকে আইকনিক সিন বোধ হয় আর সেরকম নেই। একজন সেলফ টট পরিচালকের প্রথম ছবি। হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়েছে বিশ্বের দরবারে। কত কিংবদন্তি ফিল্মমেকারদের অসামান্য সব মাস্টারপিসের সঙ্গে একই সারিতে জায়গা করে নিয়েছে, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, কত ইতিহাস লিখেছে ওই একটা ফিল্ম। सत्यजीत राय एक ऐसा नाम जिसे किसी परिचय की जरूरत नहीं, एक ऐसा चरित्र जिसने अपने बलबूते पर न कि सिर्फ बांग्ला फिल्म इंडस्ट्री बल्कि दुनिया में अपनी छाप छोड़ी है। किसी भी व्यक्ति की पहचान उसके गुणों से होती है, पर उनके गुण इतने हैं कि गिने नहीं जा सकते। पर फिर भी उन्हें कोई पहचान देनी ही हो तो उन्हें एक निर्देशक, पटकथा निर्देशक, कलाकार, संगीतकार, इलस्ट्रेटर, कॉस्ट्यूम डिजाइनर बोल सकते हैं, और ये भी कम पड़ेगा। बस इनके बारे में एक बार बातें शुरू करो तो इतनी सारे बातें हैं बोलने के लिए कि खत्म ही नहीं होगी। ऐसे हैं हमारे मानिक बाबू। তবে শুরুতে একেবারেই সহজ ছিল না। সত্যজিৎ রায় তখন দিলীপ কুমার গুপ্তর নতুন খোলা সিগনেট প্রেসে ভিজুয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন। বনলতা সেন, চাঁদের পাহাড়, ম্যান ইটার্স অফ কুমায়ুন আরও কত সব ক্লাসিক্সের প্রচ্ছদ ডিজাইন করছেন। এমন সময় পথের পাঁচালীর একটি ছোটদের সংস্করণ আম আঁটির ভেঁপু বইটির ইলাস্ট্রেশন করতে করতে তিনি তার প্রথম ফিল্মের আইডিয়া পান। পরবর্তীকালে তার নিজের ইলাস্ট্রেশনসকে ঠিক ফুটিয়ে তুলেছেন এক একটা শটে। এই সময় তিনি বহু বিদেশি ফিল্মের প্রতি বিশেষভাবে আকর্ষিত হন। 1949 সালে বিখ্যাত ফ্রেঞ্চ পরিচালক জন রেনোয়া তার দ্য রিভার ছবিটির শুটিংয়ে কলকাতায় এলে সত্যজিৎ রায় তাকে গ্রামে গঞ্জে শুটিং লোকেশনস খুঁজতে সাহায্য করেন। একই সাথে তার নিজেরও বাংলার গ্রামীণ পরিবেশের সম্পর্কে অনেক ধারণা জন্মায়। রেনোয়া তাকে উৎসাহিতও করেন পথের পাঁচালীর উপর সিনেমা বানানোর ইচ্ছেটাকে এগিয়ে নিয়ে যেতে। দ্য রিভারের শুটিংয়ে আর্ট ডিরেক্টরকে অ্যাসিস্ট করেছিলেন বংশী চন্দ্রগুপ্ত এবং স্থির চিত্র নেন সুব্রত মিত্র। তারা দুজনেই যথাক্রমে সত্যজিৎ রায়ের পরবর্তী বহু কাজে আর্ট ডিরেক্টর এবং লাইটিং ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন, খ্যাতিও পেয়েছেন। 1950-এ লন্ডনে যান মানিক বাবু এবং সেখানে থাকাকালীন প্রায় 100টি সিনেমা দেখেন। এরই একটি ছিল ইটালিয়ান ফিল্ম মেকার ভিত্তোরিও দে সিকার বাইসাইকেল থিভস। অসাধারণ এই সিনেমাটি মানিক বাবুকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তার নিজের কথায়, The prospect of giving up a safe job didn't daunt me anymore. I would make my film exactly as De Sica had made his, working with the non-professional actors, using modest resources, and shooting on actual locations. The village which Vibhuti Bhushan had so lovingly described would be a living backdrop to the film, just as the outskirts of Rome were for De Sica's film. কাজ শুরু করেন অ্যামেচিউর আর্টিস্ট বা একেবারেই অ্যাক্টিং না জানা মানুষ নিয়েছেন স্থানীয় লোকজনকেও। তবে কানু ব্যানার্জি, চনিবালা দেবী, করুণা ব্যানার্জি, উমা দাশগুপ্ত, তুলসী চক্রবর্তীর মতো প্রফেশনাল বা থিয়েটারে অভিজ্ঞ থাকা অভিনেতাদেরও নিয়েছেন। অনেক খুঁজে শেষ তার স্ত্রীর চোখে পড়ে বাড়ির পাশে খেলতে থাকা সুবীর মুখার্জিকে। মানিকবাবু পেয়ে যান তার অপুকে। তিনি ও সুব্রত মিত্র মিলে একটা পুরনো 16mm ক্যামেরা ভাড়া করেন। ট্রেনের সিকোয়েন্সটাই তার শুট করা প্রথম অংশ। ওই দৃশ্যটাই দেখিয়ে এবং নিজের নোটে বানানো বহু স্কেচ আসল গল্পের ডায়লগ মিশিয়ে প্রেজেন্ট করতেন প্রডিউসারদের কাছে ফান্ডিংয়ের জন্যে। কিন্তু কোথাওই খুব একটা লাভ হয়নি। বারবার ধাক্কা খেতে হয়েছে, আটকে গেছে শুটিং, সঙ্গে আবার বিজ্ঞাপন অফিসের কাজ। এত প্রতিবন্ধকতার মধ্যে যেসব প্রযোজক তার স্বাধীনভাবে কাজ করায় রাজি হননি, তাদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। অবশেষে স্ক্রিপ্টের শেষ অংশ পরিবর্তন করে একটা হ্যাপি এন্ডিংয়ের প্রস্তাব দেওয়া পশ্চিমবঙ্গ সরকার অপরিবর্তিত স্ক্রিপ্ট ফান্ড করতে রাজি হয়। এই আর্থিক সাহায্যে প্রায় 3 বছর পর সম্পূর্ণ হয় পথের পাঁচালী। এতদিন ধরে একটু একটু করে শুটিং চলায়
কন্টিনিউটি নষ্ট হওয়ার অনেক সুযোগই থাকে। আর পথের পাঁচালীর ক্ষেত্রে তার একদমই হয়নি তাও নয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি সুন্দরভাবে সেগুলো ইম্প্রোভাইজ করা হয়েছে। পথের পাঁচালী সিনেমাটিক এক্সপিরিয়েন্স সম্পূর্ণ হয় না রবিশঙ্করের করা সুরগুলো বাদ দিলে। প্রত্যেকটি সুর ঠিক যেন দৃশ্যের সাথে পারফেক্টলি ব্লেন্ডেড। কেউ কাউকে টেক্কা দেওয়ার চেষ্টা করে না, কিন্তু দুটোরই নিজস্ব মাহাত্ম্যও আছে। পথের পাঁচালীর লেগেসি মানিকবাবু পরের দুটো ছবিতেও সমানভাবে বজায় রেখেছেন। গোটা ট্রিলজিটাই হয়ে উঠেছে একটা মাস্টারপিস। ট্রিলজি বানানোর কথা কিন্তু রায়বাবু আগে ভাবেননি। অপরাজিতর পর ভেনিসে এক সাক্ষাৎকারের সময় তার মনে হয় ট্রিলজি করার কথা। অপরাজিততে অপুর চরিত্রে হাইট মিলবে না বলে যে সৌমিত্র চ্যাটার্জিকে বাদ দেন, তাকেই অপুর সংসারে কাস্ট করেন। আর সৌমিত্রবাবু নিজের প্রথম ফিল্মে নিজেকে ফুটিয়ে তোলেন বাঙালির কুইন্টেসেন্সিয়াল অপু হিসাবে। Film critic Roger Ebert, when including the films in his great movies list, wrote about the trilogy. The great, sad, gentle sweep of the Apu trilogy remains in the mind of the moviegoer as a promise of what film can be. Standing above fashion, it creates a world so convincing that it becomes, for a time, another life that we might have lived. सत्यजीत राय को शुरू से ही आलोचकों की प्रशंसा मिली और उनके फिल्म पथेर पांचाली को 1956 कैनिस फिल्म फेस्टिवल में जबरदस्त प्रतिक्रिया मिली, जिसने बेस्ट ह्यूमन डॉक्यूमेंट्री जीता और कम से कम 13 अंतर्राष्ट्रीय पुरस्कार प्राप्त किए। हालांकि आलोचना राष्ट्रीय और कभी-कभी अंतर्राष्ट्रीय स्तर पर गरीबी से त्रस्त भारत के निराशाजनक चित्रण के कारण हुई। अधिकांश आलोचकों ने इनको उच्च नजरिए से माना और उन्हें खूब सम्मान दिया। इतना ही नहीं, सत्यजीत राय ने बर्लिन से लेकर मॉस्को तक में लगभग 36 राष्ट्रीय फिल्म पुरस्कार और विभिन्न विदेशी फिल्म फेयर पुरस्कार प्राप्त किए। আচ্ছা, সত্যজিৎ রায়ের মতো বিশ্ববিখ্যাত এত উঁচু মানের কজন ফিল্মমেকার ছোটদের জন্য ভেবেছেন বলুন তো? ছোট্টরা আর কি বুঝবে পিওর সিনেমার মানে? কিন্তু এখানেও ব্যতিক্রমী মানিকবাবু। বরাবরই ছোটদের খুব প্রিয় ছিলেন সত্যজিৎ রায়। তার কারণ বোধ হয় এত ক্রিটিক্যালি অ্যাক্লেমড একজন ডাইরেক্টর হয়েও ছোট্টদের কখনো হেলাফেলা করার মতো পাঠক বা দর্শক হিসেবে ধরেননি বলে। ধু ধু বালির প্রান্তর, পেল্লায় রাজকীয় সব কেল্লা হোক বা হরিদ্বারের লক্ষ্মণ ঝুলা, একবার বেরিয়ে পড়া এক জায়গার সঙ্গে টান টান রহস্য, সাথে আবার ফেলুদা, তোপসে, লালমোহন বাবুর মতো বন্ধুরা। গরমের ছুটিতেই হোক বা পুজোর ছুটিতে বেশ কয়েকজন বন্ধু যখন দারুণ উত্তেজিত হয়ে থাকতো কে কোথায় বেড়াতে যাবে তাই নিয়ে, তখন ওই না যেতে পারা কজনের কত মনমরা বিকেলে মানিকবাবু ভূতের রাজা 3 বরের মতো দিয়ে গেছিলেন ফেলুদা, শঙ্কু আর তারিণী খুড়োকে। পড়তে পড়তে লালমোহনবাবুর চোখ দিয়েই হোক প্রথমবার গোলাপি আভা মাখানো কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দে মন ভরে উঠেছে। ওই কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে। শুধু কি ঘোরার আনন্দ? ফেলুদা এতটা জ্ঞানী, কিন্তু এতটা সহজ যেন নিজেরই কোনো দাদা। বারবার মনে হয়েছে ফেলুর মতো মাস্টার সত্যিই হয়তো আর নেই। তোপসে তো যেন আমি ঠিক নিজেই। মাঝে মাঝে অল্প হিংসেও হয়েছে ওর উপর। কি সুন্দর সারাক্ষণ ফেলুদার সাথে থাকতে পারে। লালমোহনবাবু বয়সে বেশ বড় হলে কি হবে, ঠিক যেন পাড়ার বন্ধু। গ্যাংটক বা বেনারস যখনই ভদ্রলোক বিপদে পড়েছেন বুক কেঁপে উঠেছে, সঙ্গে রাগও হয়েছে ভিলেনের উপর। যত বড় হয়েছি এরা প্রত্যেকেই যেন সেই নিয়ে ঠিক একই কাছের মানুষ রয়ে গেছে। এখনো ফেলুদার কেস সলভ করে উত্তেজিত গলায় যখন বলে, আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে, তখন তার আমেজ ছড়িয়ে পড়ে আমাদের চোখে মুখেও। 1965 से 1992 तक में रिलीज हुई चर्चित
स्लेथ फेलुदा 34 कहानियां और किताबों का संग्रह है और उनकी सबसे जानी मानी डिटेक्टिव कहानी है। ये कहानियां न कि सिर्फ बच्चों में बल्कि बड़ों में भी एक समान लोकप्रिय है। इन कहानियों ने अपने अनोखे चरित्रों से बांग्ला साहित्य में नई उपलब्धियां कमाई है, एक माइलस्टोन बनाया है। इन कहानियों में न जाने कितने ही आने वाली पीढ़ियों की डिटेक्टिव स्टोरी को प्रेरित किया है। ऐसी कहानियां एक समय के बाद आम हो जाती है, पर फेलुदा की खासियत यह है कि इसे जितनी बार भी पढ़ो वो हर बार उल्लास हमेशा नया लगता है। ये कोई ऐसी कहानी नहीं जो सिर्फ क्लाइमैक्स या नए मोड़ पर ही लोगों को आकर्षित करे। इसका हर एक पन्ना कहानी को इतना जबरदस्त बनाता है, कोई कैसे इसमें ना डूबे। হয়তো কোনো বৃষ্টির দিন বা লোডশেডিং, আর তার মাঝখানে তারিণী খুড়োর গল্প। আহা! সত্যজিৎ রায়ের স্টোরি টেলার কিন্তু শুধু এখানেই থেমে থাকেননি। একের পর এক উপহার দিয়েছেন অসাধারণ ছোট গল্প, বিচিত্র সব তাদের প্লট, নানা হিউম্যান সাইকোলজি, ইমোশন নিয়ে কি সহজ করে লেখা গল্প ছোটবেলায় হয়ে উঠেছিল ভীষণ প্রিয়। মানিকবাবুর বাবু চরিত্রও তো কম ছিল না। লালমোহন বাবুর মতোই অনাথ বাবু, অসমঞ্জ বাবু, বঙ্কবাবু আরও কত। তবে এ তো গেল লেখক সত্যজিৎ রায়, কিন্তু চারিদিকে এত যে নামডাক, সেই সত্যজিৎ রায় দ্য ফিল্ম মেকার, এও কিন্তু ছোটদের কম পছন্দের ছিলেন না। ফেলুদাকে বইয়ের পাতা থেকে জীবন্ত করে তোলেন। আশ্চর্যের ব্যাপার, বইতে গল্পের ফাঁকে ফাঁকে যেরকম স্কেচ থাকতো, সত্যজিৎ রায়ের নিজের আঁকা সব হুবহু তেমনই যেন ফিল্মে দেখা যাচ্ছে সব চরিত্রদের। সত্যজিৎ রায় এত নিখুঁত স্টোরি বোর্ড আঁকতেন, সিন ওয়াইজ প্ল্যান করতেন, তারপর তার সাথে মিলিয়ে পারফেক্ট কাস্টিং করতেন, যেসব চরিত্র অন্য কাউকে কল্পনাও করা কঠিন লাগে। কিন্তু নিজের গল্প বলে একেবারে অপরিবর্তিত রেখে স্ক্রিপ্ট লেখেননি। জয় বাবা ফেলুনাথের চিত্রনাট্যে অনেক পরিবর্তন করেন সিনেমা হিসেবে ভালো মানাবে বলে। শুধুই ছোটদের জন্য নয়, ছোটদের নিয়েও মানিকবাবু অসাধারণ কাজ করেছেন। মুকুল, রুকু, অপু, দুর্গা, সাত্তকী আরও কত চরিত্রে শিশু শিল্পী নিয়েও কাজ করেছেন। খেলার ছলে তাদের থেকে বের করে নিয়েছেন ভীষণ ন্যাচারাল দারুণ সব পারফরমেন্স। ছোটদের সত্যজিৎকে বলতে থাকলে হয়তো আর শেষ হবে না। ওনার গল্পের বইয়ের পাতা উল্টালে আজও মুকুলের মতো বলতে ইচ্ছা হয়, আমি তো বড় হইনি। কিন্তু ওনার কোনো গল্প বা সিনেমাকেই হয়তো ছোটদের বলে দাগিয়ে দেওয়া যায় না। বাংলায় বরাবরই কিশোর সাহিত্য একটা খুব ওয়েল ডিফাইন্ড গণ্ডিবদ্ধ, কিন্তু মানিকবাবু সেই গণ্ডিটা মুছে দেন। ফেলুদার গল্প হোক বা সিনেমা, কিংবা হীরক রাজা দেশের মতো আদ্যন্ত পলিটিক্যাল স্যাটায়ার, তার এই ছবিগুলোর সমান অ্যাপিল আছে বড়দের মধ্যেও। Satyajit Ray even designed the costumes in many of his films, including the Guppy Gayan and Bagha Bayan series. The costumes were so remarkable in representing the characters. Nothing to say much about the musics he composed for Hirok Raja Deshi. Every song fits perfectly in the scene, creating the ambience with simple yet soothing or sometimes strong lyrics and music. He approached Kishore Kumar first for Guppy's songs, but unfortunately got turned down. He later chose 18-year-old Anup Ghoshal. After the fantastic songs he delivered, Rai stuck to him even after being shown interest by Kishore Kumar and Manna De. From designing posters for his own film, covers and illustrations in his own book, planning ad campaigns for his releases, to calligraphies and drawings by Satyajit Ray are a treat to watch. From the childish drawings on the title sequence of Sonar Kella, which seems as if done by Mukul himself, to the sketches for his storyboard, he was adept at a great range of skills. Nandon is linked to so much nostalgia in Kolkata. Interestingly, the logo of Nandon we see today was designed by Satyajit Ray himself. It's often said that if by any chance Satyajit Ray
continued in his advertising field, he could be a genius there too. The trail of recognition never stopped for Satyajit Ray. सत्यजीत राय के लिए पहचान की राह कभी नहीं रुकी। इस सिलसिले की शुरुआत 1965 से हुई, जब उन्हें पद्म भूषण से नवाजा गया। फिर 1985 में सत्यजीत राय को दादा साहेब फाल्के पुरस्कार से सम्मानित किया गया। बात गौर करने वाली ये भी है कि 1989 में तत्कालीन फ्रांस राष्ट्रपति सत्यजीत राय को फ्रांस की सर्वोच्च नागरिक पुरस्कार लीजन ऑफ ऑनर से सम्मानित करने के लिए स्वयं कोलकाता आए थे। यह सम्मान बहुत कम फिल्म निर्माताओं को मिला है, उनके तरह जिन्हें क्रिटिक्स एवं आम जनता दोनों के द्वारा समान रूप से स्वीकार किया गया है और प्रसिद्धि मिली है। सत्यजीत राय का मानना था कि हम फिल्म निर्माण की कला के साथ समझौता नहीं कर सकते, सिनेमा के अनुभव को भूल नहीं सकते, पर हमें फिल्मों के कमर्शियल वैल्यू पर भी ध्यान देना चाहिए। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে কথা উঠলেই আর একটি বিষয় বলতেই হয়, মানিকবাবুর নারী চরিত্ররা। গল্পে যেমন একেবারেই অভাব, সেলুলয়েডেই তারা কিন্তু ফুটে উঠেছে নানা রূপে নানা বর্ণে। নিঃসঙ্গ, ভগ্ন শরীর, তোবড়ানো গালের ইন্দির ঠাকুরন, ভাইয়ের প্রতি মায়ের পক্ষপাতিত্ব জেনেও ভাইকেই সবচেয়ে আপন করে ভালোবাসা দুর্গা, বা চূড়ান্ত দারিদ্র্য, অনটন, স্বামীর দীর্ঘদিন না থাকার মধ্যে দিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া অসহায় কিন্তু আত্মমর্যাদাপূর্ণ সর্বজয়া। অপর প্রতি অপরিসীম ভালোবাসাই হোক বা অপরাজিততে এক অন্য মাতৃসত্তা, সর্বজয়ের অস্তিত্ব যেন সবটা জুড়েই। অপুর সংসারের মূল চরিত্র অবশ্য অপু হলেও শর্মিলা ঠাকুর অভিনীত অপর্ণা নিঃসন্দেহে শুধুমাত্র সাইড ক্যারেক্টার নয়। আবার সেই শর্মিলা ঠাকুরকেই দেবীতে একেবারে অন্যরকম চরিত্র দেখা যায়। নায়কেও তিনি সম্পূর্ণ অন্য ভূমিকায়, স্মার্ট, বুদ্ধিদীপ্ত, আধুনিকা, রতন, মণিমালিকা, মৃন্ময়ী, প্রত্যেকের চিত্রায়নে যেন আলাদা আলাদা শেড, সম্পূর্ণ ডিস্টিংটিভ ট্রিটমেন্ট। তখন অনেক বাংলা ছবিতেই নায়িকা মানেই নায়কের প্রেমিকা বা নেহাতি পার্শ্ব চরিত্র। সত্যজিৎ রায় সেই সংজ্ঞা থেকে দর্শককে বার করে আনায় অনেকটা অবদান রাখেন। মহানগর, চারুলতা, কাপুরুষ, ঘরে বাইরে, আরও কত সিনেমায় নায়িকারাই হয়ে উঠেছে তার ছবির ড্রাইভিং ফোর্স। By his films, Satyajit Ray portrayed various nooks and corners of society, from ancient blue bloods in Shatranj Ke Khiladi, Jalsa Ghar, to modern aristocrats in Charulata and Ghore Baire, villages and countrysides to city life in Mohanagor or the Calcutta trilogy including Pratidwandi, Shimabodho and Jano Aranyo. He also used his films to address various social issues and contemporary problems like religious prejudices, superstitions, unemployment, ignorance of the upper classes, dangers of fervent nationalism, unapprovable government actions, and many others. His films were human documents representing vivid sections and types of people and their everyday life stories. 1983 সালে ঘরে বাইরের কাজ চলার সময় মানিকবাবুর হার্ট অ্যাটাক হয়। সুস্থ হয়ে উঠলেও তার কাজ করার ক্ষমতা বেশ কমে আসে। এরই মধ্যে সুকুমার রায়ের ওপর ডকুমেন্টারি, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুকের মতো সিনেমা পরিচালনা করেছেন। মানিকবাবু নিজের সময় থেকে বেশ খানিকটা এগিয়েছিলেন, কত কিছুর পথিকৃৎ হয়ে উঠেছেন। এই যেমন ধরুন, নিজের গল্প নিয়ে করা প্রথম ফিল্ম কাঞ্চনজঙ্ঘা, বাংলায় প্রথম রঙিন ছবি, মাল্টিলিনিয়ার ন্যারেটিভের ক্ষেত্রেও সিনেমাটি এক নতুন দিশা দেখায়। इतने शानदार फिल्मोग्राफर होने के बावजूद भी उनकी ऐसी कई कहानियां थी जिस पे वह काम नहीं कर पाए। इस घटना को दर्शाने के लिए एक किस्सा यह भी है कि उनके पास द एलियन की स्क्रिप्ट तैयार थी और वह चाहते थे कि यह एक अंतर्राष्ट्रीय प्रोडक्शन हो, पर इसमें उन्हें बाधाओं का सामना करना पड़ा और कभी यह यथार्थ नहीं हुआ। 1982 में ईटी
स्टीफन स्पीलबर्ग द्वारा निर्मित एक कल्ट क्लासिक फिल्म रिलीज हुई जिसमें रे के स्क्रिप्ट के काफी सिमिलैरिटीज पाए जाते हैं, लेकिन स्पीलबर्ग ने कभी इस बात को नहीं माना और किसी भी तरह के फ्लैगरिज्म के आरोपों को इनकार किया। इनके कुछ अधूरे ख्वाहिशों की गिनती में महाभारत का रूपांतरण, ईएम फॉस्टर का उपन्यास अ पैसेज टू इंडिया पर एक फिल्म और अपने शुरुआती दिनों के साथी उनके मित्र सितार वादक पंडित रविशंकर जी पर एक डॉक्यूमेंट्री आते हैं। इस बात का मलाल है हमें सभी को कि एक महान व्यक्ति के स्वामी की भी इच्छा अधूरी रह सकती है। In 1992, he received Bharat Ratna, the highest civilian honor for an Indian. On 30th March the same year, Satyajit Ray was awarded with honorary Oscar for lifetime achievement, which Ray himself described as certainly the best achievement of my movie-making career. He was very ill at that time and had to receive the award by video message. On 23rd April 1992, Satyajit Ray left us. But will it be right to say he left a void? Years of masterpieces, unforgettable contributions in numerous fields, a new visionary approach which amazed contemporary greats as Akira Kurosawa to Coppola, Scorsese, and generations of filmmakers to come. Scorsese once said, "Ray's magic, the simple poetry of his images and their emotional impact will always stay with me." মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায়, মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায়, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, মহারাজা।